গ্রাম থেকে শহরে যাওয়া একটি ছেলে ভেবেছিল এই শহরই হয়তো তার জীবনকে পরিপূর্ণ করে দেবে, কিন্তু এই শহরেই সে হারিয়ে ফেলে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে, অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে। কোনো এক কারণে দুজনের ব্রেকআপ হয়ে যায়। ছেলেটি ভাবে, না, এই নষ্ট শহরে সে আর থাকবে না। ভাঙা মন নিয়ে সে আবারও গ্রামে ফিরে আসে। গ্রামে এসে তার দেখা হয়ে যায় গ্রামেরই একটি মেয়ের সাথে। প্রথমে তো দুজনের মধ্যে একদমই মিলমিশ হতো না, যেখানে সেখানে ঝগড়া বেঁধে যেত। এই ঝগড়া থেকেই কবে যে দুজনের মনে অনুভূতি তৈরি হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। কিন্তু শহরে সারা জীবন কাটানো স্মার্ট ছেলের সাথে গ্রামের সাধারণ মেয়ের মিলন হওয়া কি এতটাই সহজ? শেষ পর্যন্ত কি ঘটবে তাদের জীবনে? আসুন শুনে আসি অসাধারণ একটা থাই ড্রামার এক্সপ্লেনেশন। মন ভাঙা উদাস মনে বাসে করে ব্যাংকক শহর থেকে গ্রামে ফিরছিল টম কিয়াও। ব্যাংককে সে দীর্ঘ বছর ছিল এবং সেখানে ড্রামার ডিরেক্টর হিসেবে কাজ করত। কাজের সোর্সে তার একজন নায়িকার সাথে প্রেম হয়ে যায়। নায়িকা কিছুদিন তাকে বেশ নাকানি চুবানি খাইয়ে একদিন হঠাৎ অন্য কাউকে বিয়ে করে নেয়। সেই সাথে ড্রামাটাও বন্ধ হয়ে যায়। সেই দুঃখেই সর্বশান্ত হয়ে সে আবারও গ্রামে ফিরে আসছে। বাসে গ্রামের পথ ধরে আসার সময় টম উদাস মনে ভাবছে, না জানি গ্রামের পরিবেশ এখন কেমন আছে। গ্রামের পরিবেশ অবশ্য তখন একদম পরিচ্ছন্ন, কারণ গ্রামের পরিবেশ, প্রাণী আর মানুষের ভালো মন্দের দায়িত্ব এখন ছুনপু নামের একটি মেয়ে নিয়ে রেখেছে। বলা চলে সেই এই গ্রামের দাদা। কুমফু, জুডো থেকে শুরু করে সে সব কিছুতেই এক্সপার্ট। যখন কোনো অন্যায় হতে দেখে সাথে সাথেই সে ঝাঁপিয়ে পড়ে। এই যেমন কেউ যদি মুরগি চুরি করে লুকিয়ে গ্রিল বানায়, সে গিয়ে খপ করে ধরে ফেলে। আবার কেউ যদি মদ খেয়ে বউ পেটায়, সে তাকে ধরেই উত্তম মধ্যম দিয়ে নেশা কাটিয়ে দেয়। এভাবেই ছুনপু গ্রামের পরিবেশ একদম পরিচ্ছন্ন করে রেখেছে। সে সারাদিন সাইকেল নিয়ে গ্রামে ঘুরে বেড়ায় আর মানুষের সমস্যা সমাধান করে। তবে সে এত কিছুর পরও কিন্তু বাড়ির কাজে কখনো অবহেলা করে না। সারাদিন টোটো করে ঘুরে বেরিয়েও বাড়ি ফিরে সে রান্না করতে বসে যায়। রান্না শেষ করে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসে। এভাবেই কেটে যায় ছুনপুর সারাদিন। পরের দিন ছুনপু আবারও সাইকেল নিয়ে বের হয়। বেরোনোর সময় বাবার সাথে কিছুক্ষণ ঠাট্টা মশকরা করে। এর মধ্যে আবার একটা টাকলা লোক আসতেই ছুনপু তাকে মজা করে বলে, আজ সূর্যের তেজ একটু বেশিই নাকি? টাকলা মাথা ঝকঝক করে উঠছে। টাকলা লোকটা ছুনপুর সাইকেলে একটা লাথি দিয়ে বলে, পাজি মেয়ে, আমার টাকটাই তো একটা আস্ত সূর্য। লোকটার কথায় তারা তিনজনই হেসে ফেলে। তারপর ছুনপু সাইকেল নিয়ে গ্রামের পথে যেতে শুরু করে। যাবার পথে একটা দিঘি দেখে ছুনপু থেমে পড়ে। সেখানে দাঁড়িয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখানে সে বন্ধুদের সাথে অনেক খেলাধুলা, হাসি ঠাট্টা করত। সেসব কথা মনে পড়তেই ছুনপু আপন মনে হেসে ফেলে। তারপর আবারও সাইকেল ছুটিয়ে দেয়। এদিকে টমের বাস তখন গ্রামের স্টপেজে এসে থামে। বাস থেকে নামতেই প্রথমে বাসের কালো ধোঁয়া আর পথের ধুলোতে তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিজেকে সামলে নিয়ে টম রাস্তার ধারে বসে পড়ে, কারণ বাড়ি থেকে তাকে কারণ নিতে আসার কথা আছে। টমের বাড়ির লোক তখন মন্দিরে ছিল। মন্দিরে কোনো একটা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ছুনপুও সেখানে ছিল। টমের নানি ছুনপুকে দায়িত্ব দেয় টমকে রিসিভ করে নিয়ে আসার জন্য। ছুনপু একটা কারসাইড মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় টমকে রিসিভ করে নিয়ে আসার জন্য। ছুনপু স্টপেজে পৌঁছে দেখে টম নাকমুখ ধরে বসে আছে। ছুনপু নিজেও ধুলাবালি আর ফার্মের দুর্গন্ধের জন্য নাকমুখ ঢেকে রেখেছিল। যাই হোক, ছুনপু টমকে বাইকে উঠে আসতে বললে টম অবাক হয়ে বাইকের দিকে তাকিয়ে থাকে। সে এতদিন পরে গ্রামে ফিরেছে, অথচ বাবা মা কিনা তার জন্য এই মানধাত্তার আমলের গাড়ি পাঠিয়েছে। তবুও কি করার? সে ছুনপুকে বলে তার ব্যাগগুলো বাইকের সাইড কারে তুলে দিতে। ছুনপু সেগুলো তুলে নেয়ার পর টম ছুনপুর পেছনে বসতে যাচ্ছিল। তখনই ছুনপু চিৎকার দিয়ে ওঠে আর বলে, এটা কি করছো? পাশের কার সাইডে বসো। মেয়ে মানুষের গলা শুনে টম আরো অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি মেয়ে? ছুনপু আর উত্তর না দিয়ে তাকে বাইকে উঠে বসতে বলে। টম বাইকে বসে খুবই অস্বস্তি বোধ করছিল। এরকম কার সাইডে সে জীবনেও কখনো বসেনি, অথচ আজ বসতে হচ্ছে। বেশ কিছুক্ষণ বাইক ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাঁধে যখন রাস্তার মাঝখানে একজন বৃদ্ধা চলে আসে আর বৃদ্ধাকে ভয় দেখিয়ে দুজন বখাটে বাইক নিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এটা দেখেই ছুনপু যায় রেগে। জানেনি তো সে অন্যায় একদমই সহ্য করতে পারে না। ছুনপু বাইক ঘুরিয়ে তাদের তাড়া করতে শুরু করে। তাদের ধরার জন্য সে জঙ্গলের শর্টকাট রাস্তায় ঢুকে পড়ে। বনবাদার গাছপালা কিছুই সে মানে না। যেভাবে পারে একটানে বাইক ছুটিয়ে যায়। এদিকে টমের অবস্থা হয়ে যায় খারাপ। ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে তার নাজেহাল অবস্থা হয়ে যায়। এমনকি গাছের ধাক্কায় তার দামি সুটকেসটাও ভেঙে গিয়ে জামা কাপড় বেরিয়ে যায়।
বেশ কিছুক্ষণ এই ঝড় চলার পরে ছুনপু মেইন রোডে এসে থামে। সে বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখে, কিন্তু সে খেয়াল করেনি যে দিকটায় টম বসে আছে সেই দিকটা পাশের ক্ষেতের দিকে হেলেছিল, কারণ ছুনপুর নজর তো তখন ছেলেগুলোর দিকে। ছুনপু রাস্তার মাঝখানে দাঁড়াতেই ছেলেগুলো সেখানে পৌঁছে যায় আর ছুনপুকে রেখে বাইক রেখেই দৌড় দেয়। যদিও ছুনপু এক ধমকে তাদের থামিয়ে দেয়, তারপর বেশ কিছুক্ষণ এক নাগারে বকাঝকা করে তাদের ছেড়ে দেয়। এদিকে টম নিজের ব্যালেন্সের সাথে লড়াই করতে করতে ততক্ষণে ধপাস করে ক্ষেতের মাঝে পড়ে যায় আর নিজের পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। তারপর ছুনপু তাকে তুলে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। টমকে বাড়ির সামনে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে টমের মা আর মামা পিলা অবাক হয়ে এগিয়ে যায়। মাকে দেখতেই টম বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করে। টমকে সামলে তার মা তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে গোসল টোসল করিয়ে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তখন টম ঠোঁট ফুলিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে টমের মা পিলাকে বলে সে যেন অবশ্যই ওই বজ্জাত বাইকার দুটোকে শাস্তি দেয়, কারণ টমের মামা পিলাই হলো এই গ্রামের প্রধান। এটা শুনে টম অবাক হয়ে যায়। এই কমেডিয়ানটা যদি গ্রাম প্রধান হয় তাহলে গ্রামের কি অবস্থা হবে ভেবেই সে আটকে ওঠে। তবে সে আরো বেশি আটকে ওঠে যখন দেখে তার মা আর মামা ছুনপুর পক্ষ নিয়ে কথা বলছে। টম হতাশ হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে টমের নানি আসে। বিভীষিকাময় একটা দিন কাটিয়ে টম তখন ঘুমিয়ে পড়েছিল। নানি টমকে দেখে টমের ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে। ছোটবেলায় টম সব সময় ছুনপুর সাথেই খেলতো। তারা দুজনে পুরো বাড়ি একদম মাতিয়ে রাখতো। সেই সব কথা মনে করে আবেগে টমের নানির চোখে পানি চলে আসে। নানি টমকে আর বিরক্ত না করে বাইরে চলে যায়। পরের দিন মন্দিরে অনুষ্ঠান চলছিল। গ্রামের সবাই খুব আনন্দ করছিল, কিন্তু টম ছ্যাঁকা খাওয়ার শোকে বাড়িতে মন খারাপ করে বসেছিল। তাই তার মা তাকেও সাথে করে মন্দিরে নিয়ে যায়। মন্দিরে তার একদমই মন টিকছিল না, বারবার ঘুমে টলে পড়ছিল। এরই মধ্যে সে গ্রামের দুজন মানুষের ফিসফিসানি শুনতে পায়। তারা বলাবলি করছিল টমের নানি টমের জন্য অনেক পরিমাণে জমি রেখেছে। অনেক কেনার চেষ্টা করলেও উনি কারো কাছেই জমি বিক্রি করেননি। জমিগুলোর দাম কম করে হলেও 30 মিলিয়ন টাকা হবে। কথাটা শুনতে পেয়েই টমের ঘুম ছুটে যায়। সে ভাবতে থাকে এই জমিগুলো যদি সে পেয়ে যায় তাহলে সেগুলো বিক্রি করে সে আবারও শহরে গিয়ে নতুন করে প্রোডাকশনের কাজ শুরু করতে পারবে। বাড়ি ফিরে সে খুব আনন্দের সাথে ব্যাংককে তার বন্ধুকে ফোন দিয়ে নিউজটা জানায়। তার বন্ধু তাকে আরও উস্কে দেয় সে যদি জমিগুলো বিক্রি করে তাহলে নিজেই প্রোডাকশন হাউস খুলতে পারবে। ফোন রেখে টম বাইরে এসে তার মাকে জিজ্ঞাসা করে নানির জমিগুলোর এখন কি অবস্থা। মা জানায় জমিগুলো কেউ একজন লিজে নিয়ে চাষাবাদ করছে। এই কেউ একজনটার কেউ না, বরং ছুনপু নিজেই। তাই তার সাথে দেখা করতে টম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু পথে আবারও সে ছুনপুর মুখোমুখি হয়। এবারও ছুনপুর মুখ বাঁধা ছিল, কারণ সে ফার্মে কাজ করছিল। ছুনপু একটা পিঁপড়ার বাসা ভেঙে পুকুরে মাছদের খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখনই টম সাইকেল নিয়ে এসে সেই পিঁপড়ার বাসাটার সাথে ধাক্কা খায় আর পুরো শরীরে পিঁপড়ায় ভরে যায়। টম সাইকেল থেকে পড়ে গিয়ে কিছুক্ষণ ছটফট করে আবারও সাইকেলে ওঠে এবং ছুনপুকে ইডিয়েট, স্টুপিড বলে গালাগাল দেয়। এতে ছুনপু আবারও টমের গায়ে পিঁপড়ার বাসাটা ঝেড়ে দেয়। পিঁপড়ার কামড় খেতে খেতে টম পালিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে টমের মা নানি কামড় খাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। তখন কথার ছলে টম নানিকে জিজ্ঞাসা করে উনি জমির লিজ থেকে কত টাকা পান। নানি জানায় উনি কোনো টাকাই নেন না, বরং ছুনপু তার বিনিময়ে প্রতিদিন বাড়িতে শাকসবজি, ফলমূল পাঠিয়ে দেয়, যেগুলো এই জমি থেকে উৎপাদন করা হয়। এটা শুনে টম ছটফট করতে শুরু করে আর বলে নানি তুমি এত বোকা, এত দামি জমি অন্যের হাতে দিয়ে নষ্ট করার মানেই হয় না। জমিগুলো আমাকে দিয়ে দাও, ওই বদমাসটার চাষাবাদের নামে তোমাকে ঠকাচ্ছে। ঠিক এই সময়ে ছুনপু পেছনে চলে আসে আর টমের কথা শুনে রাগে ফুঁসতে থাকে। ছুনপু দেখে নানি টমের সাথে পরিচয় করিয়ে দেয়, এটাই সেই ছুনপু যার সাথে তুই ছোটবেলায় খেলতি। ছুনপুও তখন নিজের মুখের কাপড়টা খুলে ফেলে। ছুনপুকে দেখে টমের চোখগুলো বড় বড় হয়ে যায় আর মনে মনে বলে এই সেই বদমেয়েটা, ছোটবেলায় সে সবাইকে ধরে শুধু মাইর দিত। সে নিজেও ছুনপুর হাতে অনেক মাইর খেয়েছে। যাই হোক, নানি থাকায় তারা আর ঝগড়াঝাটি করে না। ছুনপুর ডিম দিতে এসেছিল। ডিম দিয়ে সে চলে যাচ্ছিল, তখন বাইরে গেটের কাছে টম তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে সে যেন জমিগুলো ছেড়ে দেয়। বিনিময়ে টম তাকে দোকান বা ক্যাফে করার জন্য টাকা দেবে। এটা শুনে ছুনপুর ডিরেক্ট না করে দেয় এবং চলে যায়। পরের দিনও মন্দিরে অনুষ্ঠান চলছিল। টম বাচ্চাদের সাথে কাদা মাখামাখি খেলছিল। সে ছুনপুকেও মুখ ভর্তি করে কাদা লাগিয়ে দেয়। ওকে সেই অফারটা দেয়, কিন্তু ছুনপু আবারও না করে দেয়। তাই টম সিদ্ধান্ত নেয় সে ছুনপুকে কোনো কিছুতে ফাঁসিয়ে জমিগুলো হাতিয়ে নেবে। তাই টম ছুনপু আর ছুনপুর পার্টনার রিকির বিভিন্ন সময়ের ভিডিও রেকর্ড করতে শুরু করে
এই ভিডিওর ব্যাপারে ছুনপু জেনে যায়, তাই রাগ করে টমের বাড়ি এসে টমকে বকাবকি শুরু করে। সেই সাথে টম তাকে যে অফার দিয়েছে সেটাও নানিকে বলে দেয়। টম তখন পরিস্থিতি সামলাতে বলে দেয় সে নিজেই জমিতে চাষাবাদ করতে চায়, এজন্য সে ছুনপুকে সরাতে চায়। ছুনপু টমকে শর্ত দেয় টম যদি কৃষিকাজের 7টা কঠিন চ্যালেঞ্জ পাশ করতে পারে তাহলে সে টমকে জমি ছেড়ে দেবে। টমও কিছু না ভেবে রাজি হয়ে যায়। পরের দিন থেকেই টম ছুনপুর সাথে কাজে লেগে পড়ে। টিচার রিকি সবাইকে শস্য ফলানোর ব্যাপারে পরামর্শ দিচ্ছিল। রিকি পেশাতে একজন স্কুল টিচার হলেও চাষাবাদ ফার্মিংয়ের ব্যাপারে তার প্রচুর আগ্রহ। সেখানেও টমও উপস্থিত ছিল, কিন্তু সে কাজের থেকে অকাজই বেশি করছিল, মানে ফটো তোলা ভিডিও করা নিয়েই সে ব্যস্ত থাকছিল। এসব দেখে ছুনপু আর সহ্য করতে না পেরে তাকে বকাঝকা করে। তখন আবারও টম ভদ্র সেজে যায়। পরের দিন সে সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে চলে আসে। আজ সবার বীজ বপনের দিন। রিকি সবাইকে বীজ বপন শেখাচ্ছিল। দড়ি বেঁধে লাইন ধরে বীজ বপন করতে গিয়ে টম রোদে গরমে ঘেমে একাকার হয়ে যায়। বাড়ি গিয়ে ক্লান্ত হয়ে অসাড় হয়ে শুয়ে থাকে। পরের দিন আবারও সে মাঠে গিয়ে বীজ বপন করে। টমকে রোদে পুড়তে দেখে ছুনপুর মায়া হয়। সে ওই রাতেই ভেষজ জুস তৈরি করে টমের মাকে দিয়ে আসে, যাতে টমের স্বাস্থ্য ভালো থাকে এবং হিট স্ট্রোক না হয়। টম সকালে সেই জুস খেয়ে মাঠে যায়। আজকে বীজ বপনে, কিন্তু আজ সূর্যের উত্তাপ বেশি থাকায় টম আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। সবাই ধরাধরি করে পানি ঢেলে তাকে সুস্থ করে। সেদিন আর ছুনপু তাকে কাজ করতে দেয় না। সবাই মিলে বাকিটা সামলে নেয়। আর টম গাছের ছায়ায় বসে ভাবতে থাকে কৃষিকাজ এত কঠিন কেন। টম বাড়ি ফিরে গালে অ্যালোভেরা লাগায় যাতে ত্বক রুক্ষ হয়ে না যায়। তখনই তার ফোনে নোটিফিকেশন আসে তার ব্যালেন্স আর মাত্র 78 টাকা আছে। এটা দেখে টম চিন্তায় পড়ে যায় সে এখন টাকা কোথা থেকে ম্যানেজ করবে। অন্তত হাত খরচের জন্য হলেও তো কিছু টাকার প্রয়োজন। তখনই তার মামা পিলা মাইকে ঘোষণা দেয় এবার রকেট উৎসবে একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। যার বানানো রকেট সবচেয়ে দূরে যাবে তাকে 5000 টাকা পুরস্কার দেয়া হবে। এটা শুনেই টম আগে পিছিয়ে কিছু না ভেবেই কম্পিটিশনে নাম দিয়ে দেয়, কিন্তু সে তো রকেট বানাতে জানতো না, তাই তার বাবা তাকে ছুনপুর বাবার কাছে নিয়ে যায়। ছুনপুর বাবা তাকে রকেট বানানো শেখাতে রাজি হয়। পরের দিন টম ট্রেনিংয়ে গিয়ে দেখে সেখানে রিকিও আছে। রিকিকে দেখে সে একটু বিরক্তই হয়। সে ভেবেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে জিতবে, কিন্তু রিকিও প্রতিযোগিতায় নাম দিয়েছে। যাই হোক, তাদের ট্রেনিং শুরু হয়। কয়লা গুঁড়া করা, বাঁশ কাটা এসব করে টমের হাতে ফোস্কা পড়ে যায়। টলটলে ফোস্কা পড়া হাত মুখের সামনে নিয়ে টম বলে, হায় মাবুদ, মাত্র 5000 টাকার জন্য এত কষ্ট করা লাগছে। তবুও অনেক কষ্টের পরে সে রকেট বানিয়ে ফেলে। শুরু হয় রকেট উৎসব। টম সহ মোট 5 জন রকেট বানিয়ে নিয়ে আসে। একে একে 4 জনের রকেট আকাশে উড়ে যায়। শেষ পার্টিসিপেন্ট হিসেবে টম রকেটের সুতোয় আগুন জ্বালায়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে, কিন্তু রকেট কোথায়? রকেট আকাশে ওড়ার আগেই শুধু ধোঁয়া ছেড়েই শান্ত হয়ে যায়। টম বিশ্বাসই করতে পারে না তার রকেট আকাশে ওড়েনি। হতাশায় সে কেঁদেই ফেলে। তার উপর আবার ছুনপু তাকে ভেঙাতে শুরু করে। এতে সে আরো আপসেট হয়ে যায়। তখন তাকে গ্রামের ছেলেপুলেরা পানির ভেতরে ফেলে দেয়। তারপর তারাও পানিতে ঝাঁপিয়ে পড়ে অনেক আনন্দ করে। পানিতে বেশিক্ষণ থাকায় টমের ঠান্ডা লেগে যায়। কয়েকদিন পরে ঠান্ডা কাটিয়ে বাইরে যেতেই ছুনপু তাকে পরের দিন সকাল 7টায় ফিল্ডে চলে আসতে বলে। টম সকালে উঠে ফিল্ডে গিয়ে জানতে পারে আজ তাকে খামার থেকে গরুর গোবরের সার নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। কথাটা শুনেই টমের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তবুও বাধ্য হয়ে সে খামারে যায়। নাকমুখ জড়ো করে কোনো রকম গোবর সার বস্তায় ভরে নিয়ে আসে। সেদিন কাজ ছেড়ে টম আর রিকি ফিল্ডের পাশে তাঁবুতেই রাতটা কাটিয়ে দেয়। টম পরের দিন বাড়ি ফিরে দেখে তাদের মোটর বক্সে কিছু একটা সমস্যা হয়েছে আর ছুনপু সেটা সারিয়ে দিচ্ছে। এটা দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সে চুপি চুপি ছুনপুর পেছনে এসে পানির পাইপটা তার দিকে ধরে থাকে। তারপর যেই না মোটর ঠিক হয়ে যায়, টম পানি দিয়ে ছুনপুকে পুরো ভিজিয়ে দেয় আর চোর চোর করে চিল্লাতে শুরু করে। ছুনপু যখন রাগী চোখে তাকায় তখন টম দুষ্টুমির হাসি দিয়ে বলে, আরে ছুনপু তুমি, আমি তো ভেবেছিলাম চোর। তারপর হাসতে শুরু করে। টমের এই কাণ্ডে বাবা মাও তাকে বকা দেয়, তবু সে কিছুই মনে করে না। সেদিন রকেট ফেল হওয়ায় ছুনপু যেভাবে টমকে ভেঙাচ্ছিল তার শোধ সে নিয়ে ফেলেছে। নানি টমকে ভেতর থেকে টাওয়াল এনে ছুনপুকে দিতে বলে। টাওয়াল আনতে গিয়ে টমের মাথায় আবারও দুষ্টুমি বুদ্ধি চাপে। সে টাওয়ালে ইচ্ছে মতো নিজের সর্দি লাগিয়ে দেয়। তারপর সেটা ছুনপুকে এনে দেয়। ছুনপু টাওয়ালে দিয়ে মাথা চুল মুছছিল আর টম মিটমিট করে হাসছিল। যদিও ছুনপু সেটা খেয়াল করে, কিন্তু বুঝতে পারে না এই হাসির আসল রহস্য কি। যাই হোক, পরের দিন টমকে গোবরের সার পানি দিয়ে কম্পোস্ট করতে দেয়া হয়।
হয়। সে কিছুতেই সারে হাত দিতে চায় না, তবুও রিকি তাকে জোর করে সারে হাত ঢুকিয়ে দেয়। নাক মুখ চেপে সে সার কম্পোস্ট করতে থাকে। কাজ শেষ হতেই ছুম্পু তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে। তরকারি দেখে টমের একটু আগের পানি মেশানো বিদঘুটে গোবর সারের কথা মনে পড়ে, আর সে হরহর করে বমি করে ফেলে। অসুস্থ ভেবে ছুম্পু টমকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরলে নানি টমকে একটা মাস্ক বানিয়ে দেয় যাতে নাকে ধুলাবালি আর দুর্গন্ধ না ঢোকে। পরের দিন টম মাস্ক পরে ফিল্ডে যায় এবং সার কম্পোস্ট করে। আজ আর তার গতদিনের মতো এত বেশি সমস্যা হয় না। সে সার, পানি, অন্যান্য উপাদান মিশিয়ে সেগুলো পচানোর জন্য ড্রামগুলোতে কেঁচো রেখে বাড়িতে চলে যায়। পরের দিন টম যখন খুব রিল্যাক্সড মুডে ফিল্ডে আসে, তাকে দেখেই ছুম্পু মারতে তেড়ে আসে। ছুম্পু প্রচন্ড রাগে টমের চুল পাকড়ে কিলিয়ে পিটিয়ে তাকে ড্রামের কাছে নিয়ে আসে আর বলে, উল্লুক, বানর, গাধা, দেখো কি করেছো, তোমার অবহেলার জন্য কেঁচোগুলো সব মরে গেছে। টম মৃত কেঁচোগুলো দেখেই হতভম্ব হয়ে যায়। ছুম্পু জিজ্ঞাসা করে টম কাল কেঁচোগুলো সারের মধ্যে দেওয়ার আগে হাত দিয়ে টেম্পারেচার চেক করেছিল কিনা। তখন টমের মনে পড়ে এবং বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে সে আসলেই ঠিকভাবে টেম্পারেচার চেক না করেই কেঁচোগুলো ছেড়ে দিয়েছিল। এটা শুনে ছুম্পু আবারও তাকে মাইর দেয়। ছুম্পু ভাবে টম ইচ্ছে করেই এই কাজগুলো করেছে যাতে ক্ষেত বরবাদ হয়ে যায় আর সে জমিগুলো হাতিয়ে নিতে পারে, কারণ ঠিক সময় জমিতে সার দিতে না পারলে ফসল হবে না। টমের অসহায় মুখ দেখে রিকি আর ইও তার হয়ে ছুম্পুর কাছে সাফাই গায় আর আগামীকাল আবারও সার কম্পোস্ট করার কথা বলে টমকে নিয়ে চলে যায়। এদিকে ছুম্পু বাড়ি ফিরে রাতের অন্ধকারে কাঁদতে শুরু করে। সে টমের সাথে এরকম ব্যবহার করতে চায়নি। আসলে ছুম্পু টমকে সেই ছোটবেলার খেলার সময় থেকেই পছন্দ করে, কিন্তু নিজের আবেগ সে কখনোই কারো সামনে প্রকাশ করেনি। সেই টমকে এভাবে মারধর করে তার খুব খারাপ লাগছিল। অন্যদিকে টমও খুব আপসেট হয়ে বাড়িতে বসেছিল। সে বসে বসে ছুম্পুকে গালাগাল করছিল, এই বজ্জাত মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না। যাই হোক, সকালে ছুম্পু আবারও টমের বাড়িতে আসে আর এমন ভান করে যেন সে এখনো টমের উপর রেগে আছে এবং আবার সে তাকে মাইর দেবে। ছুম্পুর গলার স্বর শুনে টম খাটের নিচে লুকিয়ে পড়ে আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এরপর পরিবেশ ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ ডাকাডাকির পরও টম বের হয় না। সে যখন বের হয় তখন ব্যাগট্যাগ গুছিয়ে ব্যাংককে ফিরে যাওয়ার জন্য একদম রেডি। সবাই তাকে বোঝায় চলে না যাওয়ার জন্য, কিন্তু সে কারো কথা শোনে না। সে বলে, আমি কোনো কাজেই পারফেক্ট না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। বাইরে গ্রামের অন্যান্যরাও টমকে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তবুও সে শোনে না, ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। টম চলে যাওয়ার পরে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন পিলা সবাইকে ভরসা দিয়ে বলে, চিন্তার কিছু নেই, আজ গ্রাম থেকে কোনো গাড়ি শহরের দিকে যাবে না। সত্যি সেদিন টম অনেকক্ষণ বসে থাকার পরও কোনো বাস আসে না। শেষে বাধ্য হয়ে টম বাড়ি ফিরে আসে। টম বাড়ি ফিরলেও তার মাথায় শুধু ছুম্পুর তার বিরুদ্ধে করা দোষারোপগুলো ঘুরপাক খাচ্ছিল। সে কিছুতেই ছুম্পুকে বোঝাতে পারল না যে সে জেনে বুঝে কিচ্ছু করেনি। শেষে টম সিদ্ধান্ত নেয় সে যেহেতু ভুল করেছে তাই সেই সমাধান করবে। সে অনলাইনে টিউটোরিয়াল দেখে কিভাবে কেঁচোর মাধ্যমে সার কম্পোস্ট করতে হয়। তারপর নিজের ফার্মে গিয়ে সব পরিষ্কার করে আবারও সার কম্পোস্ট করার প্রস্তুতি নেয়। আড়াল থেকে ছুম্পু দৃশ্যটা দেখে এবং মনে মনে খুশি হয়। পরের দিন টম রিকিকে সাথে নিয়ে কাজে লেগে পড়ে। ক্লান্তিবিহীনভাবে সে মনোযোগের সাথে কাজ করতে থাকে, এমনকি সে কেঁচোগুলোরও যত্ন নেয়। কয়েকদিন এক নাগাড়ে কাজ করার পর তারা দুজন মিলে অনেকগুলো সার উৎপাদন করে ফেলে। এরই মধ্যে একদিন ছুম্পুর কাছে একজন কাস্টমার সার কিনতে আসে। সে 20 বস্তা সার চায়। তখন পাশ থেকে টম বলে ওঠে, মাত্র 20 বস্তা? টমের কথা শুনে ছুম্পু বলে ওঠে, এমন ভাবে বলছো যেন 20 বস্তা সার আছে তোমার কাছে। টম তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা কাপড় তুলে দেখায় সে বস্তার পর বস্তা সার সাজিয়ে রেখেছে। টমের উন্নতি দেখে ছুম্পু খুশি হলেও সে মুখের এক্সপ্রেশনে টমকে কিছুতেই সেটা বুঝতে দেয় না। ছুম্পুর অবস্থা দেখে টম খুবই মজা পায়। ছুম্পু দ্রুত সেখান থেকে চলে যায়। সন্ধ্যার দিকে ছুম্পু গ্রামের ভেতরে গিয়ে দেখে সেই মদখোর মাতালটা আবারও তার বউকে মারছে। ছুম্পু সাথে সাথে গিয়েই তাকে বাধা দেয়, এমনকি তাকে ধাক্কা মেরে সরিয়েও দেয়। তখন মাতালটা একটা কাচের বোতল ভেঙে ছুম্পুকে থ্রেট দেয়, কিন্তু ছুম্পু একটুও ভয় পায় না। এ সময় আবার টমও সেখানে চলে আসে। মাতালটা ছুম্পুর কাছে যাওয়ার সাহস পায় না, তাই সে টমকে হাতের কাছে পেয়ে তাকে আঘাত করার ভয় দেখায়। এমনকি সে টমের পেটে ভাঙা বোতলটা প্রায় ঢুকিয়েই দিচ্ছিল। তখন ছুম্পু কাবাব বানানোর লোহার গরম শিকটা আগুনের তাওয়া থেকে তুলে মাতালটাকে মারে।
টমও এতে বেঁচে যায়। তারপর সে মাতালটাকে বেশ উত্তম মধ্যম দিয়ে পিলার হাতে তুলে দেয়, যাতে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারপর ছুনপু টমের কাছে এসে চেক করে দেখে সে ঠিক আছে কিনা। ছুনপুর আজকের কাণ্ডে টমের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলাতেও ছুনপু ঠিক এভাবেই টমকে দুষ্টু ছেলেদের হাত থেকে প্রোটেক্ট করত। যদিও টমকে বাঁচাতে গিয়ে ছুনপুর হাত পুড়ে গিয়েছিল, কিন্তু পুড়ে যাওয়ার যন্ত্রণার চেয়ে টমকে বাঁচানোর আনন্দই সে বেশি ফিল করছিল। কয়েকদিন পর টম সবজির খেতে গিয়ে ফটো তুলছিল। তখন সে শশার খেতে দেখতে পায় প্রচুর শামুকে আক্রমণ করেছে, কিন্তু সে তো জানতো না কিভাবে শামুক প্রতিরোধ করতে হয়। তাই সে ইয়োডকে ফোন দেয়, কিন্তু ইয়োড ফোন ধরছে না দেখে টম চিন্তিত হয়ে পড়ে। কারণ রিসেন্টলি ইয়োডের বউ তার কোনো অনলাইন ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। ঘরে তাদের দুটো বাচ্চা আছে। ইয়োডের বউ বাচ্চা দুটোকেও ফেলে গিয়েছে। তাই টম টেনশনে পড়ে যায় বউ পালানোর শোকে ইয়োড না আবার সুইসাইড করে ফেলে। টম দ্রুত বাড়ি গিয়ে তার মামা পিলাকে নিয়ে ইয়োডের বাড়ির দিকে ছুটে যায়। এদিকে ছুনপু ততক্ষণে রিকিকে নিয়ে শশার খেতে পৌঁছে যায়। তারা শামুক দেখে লবণ ছড়িয়ে দেয় যাতে শামুকগুলো চলে যায়। অন্যদিকে টম আর পিলা ইয়োডের বাড়ি গিয়ে দেখে সে উদাস মনে বসে আছে। ইয়োডের মন ভালো করতে টম তাকে বাড়ি থেকে বের করে আনে। সেভাবে হয়তো কাজের মধ্যে থাকলে তার মন ভালো থাকবে। আসলে টম নিজেও তো ছ্যাঁকা খাওয়া পাবলিক, তাই সে প্রতারিত হবার এবং মন ভাঙার কষ্টটা জানে। ক্ষেতের কাছে গিয়ে টম আর রিকি ইয়োডকে নিয়ে গল্প করতে বসে, কিন্তু ইয়োডের মন থেকে বউ পালানোর শোক কাটছিলই না। সে আবারও কাঁদতে শুরু করে। ইয়োডকে সঙ্গ দিতে টম আর রিকিও কাঁদতে শুরু করে। তিনজনের কান্নার শব্দ দূষণে গাছের পাতাও কেঁপে ওঠে। পরের দিন সন্ধ্যায় টম ইয়োডকে নিয়ে পাশের গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, যাতে ইয়োডের মন ভালো থাকে। সেখানে রিকি, ছুনপু সহ সবাই অনেকেই ছিল। তারা অনেক আনন্দ করার পরে অনুষ্ঠান শেষ হলে সবারই খিদে পেয়ে যায়। তাই ছুনপু তাদের তিনজনকে মানে রিকি, টম আর ইয়োডকে খাবার আনতে পাঠায়। খাবার আনার পথে তারা গ্রামের কয়েকটা লোকাল ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ায় ছুনপুর চিন্তা হচ্ছিল, তাই সেও দেখার জন্য এগিয়ে যায়। কিন্তু সে যাওয়ার আগেই লোকাল ছেলেগুলো তিনজনকেই বেধড়ক মার দিয়ে নাক মুখ ফাটিয়ে দেয়। ছুনপুর সেখানে পৌঁছতেই ছেলেগুলো তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তিনটা পুরুষ নামের কলঙ্ককে ছুনপু উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তারা তিনজন টমের বাড়িতে এক বিছানাতেই ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়। কয়েকদিন পরে টম খেতে গিয়ে দেখে তার লাগানো শশার গাছে ফুল এসেছে। দু একটার আবার শশাও ধরতে শুরু করেছে। এটা দেখে টম আনন্দে নাচতে গাইতে শুরু করে। জীবনে প্রথমবার সে বীজ বপন করেছিল। সেই বীজ থেকে উদ্ভিদ হয়ে সেটাতে ফুল আর ফলও ধরে গেছে। এই আনন্দে সে আর নিজেকে সামলাতেই পারছিল না। একদম বাচ্চাদের মতো নাচানাচি করতে থাকে। ইয়োডও টমকে নাচে সঙ্গ দেয়। আড়াল থেকে ছুনপু টমকে দেখে খুবই মজা পাচ্ছিল। সে তার এই নাচানাচি ভিডিও করে রাখে। এদিকে টিচার রিকি আবার আস্তে আস্তে ছুনপুর প্রেমে পড়ে গিয়েছে। যদিও এতদিন একসাথে কাজ করার পরেও সে জানে না ছুনপুর পছন্দ অপছন্দ সম্পর্কে। তাই সে তার স্কুলের কলিগ নামফোনের কাছে ছুনপুর ব্যাপারে খোঁজ খবর নেয়। নামফোন যদিও ছুনপুর ব্যাপারে রিকিকে জানায় ঠিকই, কিন্তু সে মনে মনে আপসেট হয়। কারণ সে আবার রিকিকে পছন্দ করত। কিন্তু সেই পছন্দের কথা হাবভাবে আচার আচরণে বুঝিয়ে দিলেও রিকি কখনো বুঝতে পারেনি। যাই হোক, এদিকে টম শশার খেতে গিয়ে দেখে শশাগুলোতে পোকা লেগেছে। এটা দেখেই টম চিল্লিয়ে ওঠে। সবাই ভাবে টম হয়তো সাপ দেখে চিল্লাচ্ছে। ছুনপু দেখার জন্য এগিয়ে গেলে টম শশায় পোকা লাগার কথা জানায়। ছুনপু বলে এগুলো স্বাভাবিক, এরকম পোকা প্রায় দেখা যায়। কিছু অর্গানিক অ্যাসিড স্প্রে করলে পোকাগুলো মরে যাবে। শশায় পোকা লাগার টেনশনে টম ঘুমাতেই পারে না। সে রাতের বেলাতেও সাইকেল ছুটিয়ে খেতে চলে আসে। আসার সময় বাড়ি থেকে মশারি, মশা মারার ব্যাট, টর্চ লাইটও নিয়ে আসে। সারা রাত সে পোকা খুঁজে খুঁজে সেগুলো মারতে থাকে। সারা রাত পোকা খুঁজে ক্লান্ত হয়ে টম ক্ষেতের মাঝেই ঘুমিয়ে পড়ে। সকালে ব্রেকফাস্ট নিয়ে ছুনপু টমকে দেখতে যায়। সে গত রাতেই পিলার কাছ থেকে টমের খেতে আসার ব্যাপারে জানতে পেরেছিল। ছুনপু টমকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি এত বোকা কেন? এভাবে কি পোকা নিধন করা যায়? ব্রেকফাস্ট করে নাও, তোমাকে আমি অর্গানিক অ্যাসিড বানানো শিখিয়ে দেব। টম হাত মুখ ধুয়ে ছুনপুর আনা খাবারগুলো খেতে শুরু করে। খাওয়া শেষ হলে ছুনপু টমকে তার ফার্মে নিয়ে যায়। সেখানে অর্গানিক অ্যাসিড বানানো ছিল। অর্গানিক অ্যাসিডের ড্রামটা ভারী ছিল, তাই ছুনপুকে টম সেটা ধরতে সাহায্য করতে গেলে দুজনের হাতে টাচ করে। এতে দুজনই লজ্জা পেয়ে যায় এবং বিব্রত হয়ে ওঠে। বিশেষ করে ছুনপু একটু বেশি লজ্জা পায়। অর্গানিক অ্যাসিড নিয়ে তারা খেতে ফিরছিল, তখন ছুনপু টমের সাথে ফাজলামো শুরু করে এবং দুজনই পা পিছলে পুকুরের পানির ভেতরে পড়ে যায়। পানিতে পড়ে একটা ব্যাঙ টমের জামার ভেতরে ঢুকে যায়, আর ছুনপু সেখানেই হাত দেয়। বুকে হাত দিয়ে নরম অনুভূত হলে ছুনপু উল্টাপাল্টা ভেবে নেয় এবং বিব্রত হয়ে উঠে দৌড়ে পালিয়ে যায়। টম পড়ে যায় আরো লজ্জাজনক পরিস্থিতিতে। সে ছুনপুকে বোঝানোর সুযোগই পায় না যে এটা ব্যাঙ ছিল।
টম রাগ করে ব্যাংকটা ধরে নিয়ে আসে আর একটা জারে ভরে রাখে ছুনপুর ভুল ভাঙাবে বলে। ছুনপু অবশ্য ব্যাপারটা নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠে যে টমের বুকটা এত নরম কেন। একা একা এসব ভেবে সে বেশ লজ্জাও পেয়ে যায়। পরের দিন টম খেতে যাচ্ছিল, তখন সিস্টার লাং নামের একজন কীটনাশকের দোকানদার টমকে থামায় এবং তাকে ভুজুং ভাজুং দিয়ে 1 বোতল কীটনাশক বিষ বিক্রি করে। ছুনপুর খেতে কীটনাশক ব্যবহার করা নিষিদ্ধ ছিল, তাই টম লুকিয়ে পানির সাথে কীটনাশকে বিষ মেশায়। বিষ মেশাতে গিয়ে তার হাতেও কিছুটা বিষ পড়ে যায়। এরপর থেকেই টম অসুস্থ হয়ে পড়ে। সে টলতে টলতে বাড়ি ফিরে আসে এবং বিছানাগত হয়ে পড়ে। তার হাতে যেখানে বিষ পড়েছিল সেখানেও কেমন পোড়া পোড়া হয়ে যায়। ভয়ে আর সে কাউকে সত্যিটা বলে না। সকালে রিকি বিষের বোতলটা ক্ষেতের মাঝে খুঁজে পায়। শীঘ্রই ছুনপু সহ বাকি সবাইও টমের এই কাণ্ডের ব্যাপারে জেনে যায়। গ্রামবাসী এবং অন্যান্য কৃষকেরা ছুনপুর ওপর প্রেসার দিতে থাকে, কারণ এখানকার সবাই খুব বেশি স্বাস্থ্য সচেতন। তারা অর্গানিক জিনিস ছাড়া কিছুই ফসলে ব্যবহার করে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয় টম আর খেতে ঢুকতে পারবে না। কথাটা জানাতে ছুনপু টমের বাড়িতে যায়। সে টমকে জানায় তারা ক্ষেতের সয়েল টেস্ট করে দেখবে, যদি মাটিতে বিষের ট্রেস পাওয়া যায় তাহলে টম আর কখনোই খেতে প্রবেশ করতে পারবে না। আর যতদিন না মাটি পরীক্ষা করা হচ্ছে টম ততদিনও খেতে যেতে পারবে না। এটা জানিয়ে ছুনপু চলে যাচ্ছিল, তখন টম তার হাত চেপে ধরে এবং সরি বলে। টমের স্পর্শ পেয়ে ছুনপুর আবারও অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে টমের কাছ থেকে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে যায়। কয়েকদিনের মধ্যে মাটি পরীক্ষা করা হয়ে যায় এবং জানা যায় টমে সাংঘাতিক বিষ খেতে স্প্রে করেনি। এটা জানার পর ছুনপু আবারও টমকে খেতে আসার পারমিশন দেয়। টম ফিরে আসায় তার সহকর্মীরা সবাই খুশিতে ফেটে পড়ে। কিছুদিনের মধ্যে টমের চাষাবাদের কঠিন পরীক্ষা শেষ হয়। ছুনপু হিসেব করে দেখে টম এই পরীক্ষাতে পাশ করে গিয়েছে। টম সফলভাবে সবজি ফলিয়েছে। এটা শুনে টম খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনে মনে ভাবে খুব শীঘ্রই নানির জমিগুলো এবার তার হাতের মুঠোয় চলে আসবে আর সে সেগুলো বিক্রি করে ব্যাংককে ফেরত যাবে। অন্যদিকে ছুনপু ও টমের এই সফলতায় খুব খুশি হয়, কিন্তু সে তো আর জানতো না টম কিসের আশায় এগুলো করছে। পরের দিন টম ছুনপুকে জিজ্ঞাসা করে তার পরবর্তী চ্যালেঞ্জ বা পরীক্ষা কি। কারণ সবজি ফলানোর মাধ্যমে টম বীজ বপন, সার বানানো, পরিচর্যা, ফসল ফলানো এই 4টি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছে। ছুনপু তাকে শর্ত দিয়েছিল জমি পেতে হলে কৃষিকাজের 7টা চ্যালেঞ্জে তাকে পাশ করতে হবে। যেহেতু 4টি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, তাই বাকি 3টা চ্যালেঞ্জ শেষ করার জন্য টম খুব উদ্গ্রীব হয়েছিল। কিন্তু ছুনপু তাকে আজ আর চ্যালেঞ্জ দেয় না, বরং তাকে শশা বিক্রির লাভের অংশ দিয়ে চলে যায়। পরের দিন ছুনপু টমকে একটা মুরগির ফার্মে নিয়ে যায় এবং বলে মুরগির খামারটা পরিষ্কার করতে। আর এটাই হলো টমের পরবর্তী চ্যালেঞ্জ। টম এখনো পর্যন্ত অনেক রকম কাজ করলেও এতটা নোংরা কাজ আগে সে কখনো করেনি। তাই হাতে মুরগির একটু গু লাগতে সে কান্না জুড়ে দেয়। কিন্তু কান্নাকাটি করে কি আর ছুনপুর মন নরম হয়ে যায়? শেষে বাধ্য হয়ে টম খামার পরিষ্কার করে। তারপর ছুনপু তাকে শিখিয়ে দেয় কিভাবে মুরগির খাবার তৈরি করতে হয়। খাবার বানানো হলে দুজন মিলে মুরগিকে খাবার দেয়। মুরগিকে খাবার দেওয়ার সময় টমের বেশ ভালো লাগছিল, সে এনজয় করছিল। খাবার দেওয়া শেষ হলে ছুনপু টমকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে আদা, হলুদ, মাশরুম, বিভিন্ন শাক পাওয়া যায়। তারা সেসব তুলতে গিয়েছিল। তবে তাদের ফলো করে আরো 2জন সেখানে গিয়েছিল। এই 2জন হলো কীটনাশক কোম্পানির বসের গুন্ডা পান্ডা। মিসেস লাং এই কোম্পানি থেকেই কীটনাশক সাপ্লাই নেয়। যেহেতু ছুনপু গ্রামে কীটনাশক ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে, তাই তার উপর প্রতিশোধ নিতে কোম্পানির বস এই 2জনকে পাঠিয়েছে। তারা ছুনপু আর টমের ভিডিও তুলে বসকে পাঠালে বস নির্দেশ দেয় সুযোগ বুঝে তারা যেন ছুনপুকে তুলে আনে। এদিকে ছুনপু আর টম একদমই বিপদ টের পায়নি। দুজনে পানিতে নেমে আনন্দ মজা করতে শুরু করে। দুজনের মধ্যে বেশ ভালো ভাবও জমে ওঠে। এই যেমন ছুনপুর টমের গালে লেগে থাকা কাদা পরিষ্কার করে দেয়, আবার টম বুনো ফুল ছুনপুর খোপায় পরিয়ে দেয়। এরই মধ্যে আবার টমের বন্ধু মস ব্যাংকক থেকে ফোন দিয়ে বলে টম যেন তাকে গ্রামের লাইভ লোকেশন পাঠায়, যাতে মস জমি কেনার জন্য ক্লায়েন্ট পাঠাতে পারে। টম সাথে সাথেই লোকেশন পাঠিয়ে দেয়। ছুনপু আর টম শাক তুলছিল, তখন গুন্ডা 2জন তাদের অ্যাটাক করে। ছুনপু তাদের ধাক্কা দিয়ে টমকে নিয়ে দৌড়াতে শুরু করে। টম তার মামা পিলাকে ফোন দেয়, কিন্তু কিছু বলার আগেই ধাক্কা লেগে ফোনটা পড়ে যায়। যদিও পিলা এটুকুতেই বুঝে যায় টম বিপদে আছে। সে তখনই টমের বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ছুনপু আর টম পালাতে পালাতে একটা ঝর্ণার কাছে পৌঁছায়। তখনই একজন তাদের গুলি করে দেয়। গুলিটা টমের পেট ঘেঁষে বেরিয়ে যায়। টম পা ফসকে ঝর্ণা দিয়ে খাদে পড়ে যাচ্ছিল, তখন ছুনপু তার হাত ধরে ফেলে। টম তাকে বলে ছেড়ে দিতে, না হলে সেও মারা যাবে। তবুও ছুনপু তার হাত ছাড়ে না। তখনই আরেকটা গুলি চালানো হয়। ছুনপু লাফ দিয়ে খাদে পড়ে যায়। ততক্ষণে পিলা পুলিশ নিয়ে পৌঁছে গিয়েছিল। তারা টমের হারিয়ে যাওয়া ফোনটাও খুঁজে পায়।
এরই মধ্যে আবার গুন্ডাদের গুলির আওয়াজে তারা বুঝে যায় ওরা কোথায় আছে। পিলার সেখানে এসে ফাঁকা গুলি চালায় এবং পুলিশ এসে গুন্ডাদের ধরে ফেলে। এদিকে ছুনপু আর টম সাঁতরে পাড়ের কাছে চলে আসে। হঠাৎ ছুনপুর পা পানির নিচে একটা গাছের গুঁড়িতে আটকে যায়। প্রথমে টম ভাবে ছুনপু ফাজলামো করছে, কিন্তু বেশ কয়েক মুহূর্ত পার হয়ে গেলে টম চিন্তিত হয়ে নিচে ডুব দিয়ে দেখে ছুনপু প্রায় অজ্ঞান হয়ে গেছে। টম অনেক কষ্টে গাছের ঘুড়িটা সরিয়ে ছুনপুকে বের করে উপরে তুলে আনে। তারপর সিআরপি দেওয়ার পর ছুনপু জেগে ওঠে। আতঙ্কিত টম ছুনপুকে জড়িয়ে ধরে। বাড়ি ফিরে রাতে ছুনপু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন সে টমের ফিস ফিস করে ডাক শুনতে পায়। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখে টম তার খোঁজ নিতে এসেছে। টম একটা মই তুলে দিয়ে সেটা দিয়ে বারান্দা পর্যন্ত উঠে আসে। তারপর দুজনের খোঁজ খবর নেওয়া হয়ে গেলে টম বাড়ি ফিরে যায়। সকালে দুজনই বেরিয়ে পড়ে ফার্মে যাবার জন্য। পথের মধ্যে টমের সাইকেল নষ্ট হয়ে যাওয়ায় সে ছুনপুর সাইকেলে উঠে বসে। ছুনপু টমকে সাইকেল চালানোর দায়িত্ব দেয়। দুজন মিলে সাইকেল ছুটিয়ে ফার্মে যায়। তারপর মুরগির ডিম সংগ্রহ করে কয়েকটি ডিম অমলেট করে দুজনে নাস্তা করতে বসে। ছুনপু নিজের হাতে টমকে খাইয়ে দেয়, টমও নিজের হাতে ছুনপুকে খাইয়ে দেয়। আর এভাবেই তাদের ঝগড়াঝাটির দিন শেষ হয়ে তারা প্রেমের পথে পা বাড়ায়। দুজনের মাঝে মিল মহব্বত, দুষ্টামি, খুনসুটি বেড়েই যাচ্ছিল। ফার্মের ফিল্ডের কাজেও তারা এখন খুব বেশি আনন্দ পাচ্ছিল। দুজনের খুব কাছাকাছি। একদিন তাদের এই দৃশ্য টিচার রিকি দেখে ফেলে। তাদের প্রেম করতে দেখে রিকির মনটা ভেঙে যায়। সে ছ্যাঁকা খাওয়া পাবলিকের মতো মন খারাপ করে ঘুরে বেড়াতে শুরু করে। অন্যদিকে টম আর ছুনপুর প্রেমে মাখামাখা অবস্থায় চলে যায়। একদিন খেতে গিয়ে টম বলে শস্যের ক্ষেতের দৃশ্যটা যে এত সুন্দর হতে পারে সে কখনোই এটা খেয়াল করেনি। ছুনপু বলে, তুমি এখন প্রকৃতিকে, চাষাবাদকে, সবজিকে ভালোবাসো বলেই সৌন্দর্যগুলো তোমার চোখে ধরা পড়ছে। তখন টম বলে ওঠে, আমি তোমাকেও ভালোবাসি। এটা বলেই টম ছুনপুর গালে কিস করে। তখন ছুনপুও টমের গালে কিস করে আর বলে, এবার চুমুর হিসাব বরাবর হয়ে গেল। দুজনের জীবন রঙিন হয়ে ওঠে। একসাথে আরো বেশি সময় ক্ষেত খামারে কাটাতে শুরু করে। আর তাদের একসাথে দেখে রিকির একদমই সহ্য হচ্ছিল না, তাই সে তাদের এড়িয়ে চলছিল। রিকির মনের এই অবস্থা টিচার নামফোন বুঝে ফেলে। নামফোন রিকির পাশে গিয়ে দাঁড়ায়। রিকি বলে সে এখান থেকে চলে যাবে। তখন নামফোন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এভাবে পালিয়ে বেরিয়ে কোনোদিনও সমাধান হয় না। তুমি ছুনপু চেয়েও হয়তো তোমার জন্য যোগ্য কাউকে পাবে। নামফোন তার মমতা ভরা হাত রিকির হাতের ওপর রেখে ভরসা দেয়। রিকির মনটাও কিছুটা হালকা হয়। কয়েকদিন পরে ধান কাটার সময় হয়ে যায়। সব কৃষকরা ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ছুনপু আর টমও তাদের সাথে ধান কাটছিল। তখনই ব্যাংকক থেকে টমের বন্ধু মস সেখানে তার সাথে চলে আসে। টম মসের সাথে কুশল বিনিময় করছিল। তখন আরো একটা গাড়ি থামে আর সেই গাড়ি থেকে নেমে আসে টমের প্রাক্তন প্রেমিকা অ্যালিস। অ্যালিসকে দেখেই টম অস্বস্তিতে পড়ে যায়। তার খুব বিব্রত লাগছিল। মস এসেছিল সিনেমার একটা দৃশ্যের জন্য, গ্রামে কৃষকদের কাজের ভিডিও শুট করার জন্য, আর তাকে ফলো করে অ্যালিসও চলে এসেছিল। টম অ্যালিস আর মসকে বাড়িতে নিয়ে যায়। তারপর তাদের দ্রুত খাইয়ে বিদায় করার চেষ্টা করে। টম যথাসম্ভব চেষ্টা করছিল অ্যালিসের সাথে কথা না বলার, কিন্তু অ্যালিস কথা বলার জন্য উঠে পড়ে লেগেছিল। অ্যালিস বাড়ি থেকে বের হবার আগে টমকে কানে কানে বলে সে টমের সাথে জরুরি কথা বলতে চায়। টমের যদি কথা বলার ইচ্ছে থাকে তাহলে সে যেন ফোন করে। সে হোটেলে অপেক্ষা করবে। আর এই দৃশ্যটা পিলা পেছন থেকে দেখে ভাবে ওরা দুজন কিসিং করছে এবং টম রাতে এক্স গার্লফ্রেন্ডের সাথে হোটেলে রাত কাটাতে যাবে। সাথে সাথেই কথাটা সে বাড়ির ভেতরে সবাইকে জানিয়ে দেয়। এই সময় ছুনপুর বাবা মাও টমের বাড়িতে বেড়াতে আসে। তারাও কথাটা শুনে ফেলে। খুব দ্রুতই খবরটা গ্রামে ছড়িয়ে পড়ে, তাই কথাটা ছুনপুর কানে যেতেও সময় লাগে না। সেও টমকে ভুল বুঝে মন খারাপ করে ঘুরে বেড়ায়, কান্নাকাটি করে। সেদিনের পর থেকে সে টমের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। কিন্তু আদৌতে অ্যালিস টমের কাছে ক্ষমা চাইতেই এখানে এসেছিল। টম অ্যালিসকে ফোন করে এক জায়গায় ডাকে। তখন অ্যালিস তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। টমও তাকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে ব্যাপার শুধু এটুকুই। অথচ পিলার ভুল বোঝার জন্য ব্যাপারটা কি না কি ঘটে যায়। অবশ্য পরের দিন টমের কানে কথাটা গেলে সে আসল ঘটনাটা বাড়ির সবার সামনে খুলে বলে। কিন্তু ততক্ষণে তো ছুনপুর মনটা ভেঙে গিয়েছে। ছুনপুর আচরণ দেখে টম কিছুতেই বুঝতে পারে না সে কেন তার উপর রেগে আছে। এরই মধ্যে আবারও গ্রামের শুটিং এর প্রস্তুতি নেওয়া হয়। কয়েকজন কৃষককে ভিডিও ধারণের জন্য বেছে নেওয়া হয়। টম তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নির্ধারিত দিনে শুটিং শুরু হয়। শুটিংয়ে গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল, কারণ তারা আগে কখনো সিনেমার শুটিং হতে দেখেনি।
শুটিং শেষে মস টমকে কিছু টাকা দেয় আর বলে জমি বিক্রি হওয়া পর্যন্ত সে এই টাকাগুলো দিয়ে চালিয়ে নিতে পারবে। আর তাছাড়া বর্তমানে যা পরিস্থিতি তাতে খুব শীঘ্রই টমের হাতে 30 মিলিয়নের প্রপার্টি চলে আসবে। সেগুলো বিক্রি করে সে নিজের প্রোডাকশন হাউস দিতে পারবে। নিজেদের মাঝে বেশ সমারোহে তারা কথা বলছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল শুটিং শেষে তারা নিজেদের মাইক্রোফোন খুলে রাখেনি। তাই তারা যেসব কথাবার্তা বলছিল গ্রামের সবাই সেটা শুনে ফেলে। টমের এরকম মেন্টালিটি শুনে তার নানি তখনই অসুস্থ হয়ে পড়ে। ছুনপুও রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ মস ছুনপুর নামেও খারাপ কথা বলে ফেলে যে টম তুই চিন্তা করিস না, জমি বিক্রির টাকাগুলো হাতে এসে গেলে এই গাইয়া ছুনপুর সাথে তার আর জীবন কাটাতে হবে না। নামি দামি ফিল্ম স্টার তার পেছনে লাইন লাগাবে। এসব কথা শুনে সবাই টমকে ভুল বোঝে আর সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে টমের পরিবারের সবাই খুবই আপসেট হয়ে পড়ে, বিশেষ করে টমের নানির কান্না যেন থামছিলই না। কিন্তু এখানে যে খুব বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেটা কেউই বুঝতে পারেনি। আসলে তারা শুধু অর্ধেক কথাই শুনেছিল। এই কথাগুলো ঠিক পরেই যে টম মসকে বলেছে সে জমি বিক্রি করতে চায় না, কারণ এই জমির সাথে অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। সে তাদের স্বপ্নগুলো ভাঙতে পারবে না। তার কাছে এখন টাকার চেয়ে মানসিক শান্তির গুরুত্ব অনেক বেশি। কিন্তু তার এই কথাগুলো কেউই জানতে পারে না। কিছুক্ষণ পর টম যখন রিকি আর ইয়োডের কাছে কথাটা জানতে পারে সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না এখন সে কিভাবে বিশ্বাস করাবে যে সে জমিগুলো সত্যিই বিক্রি করতে চায় না। টম অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ির সবাই টমের ওপরে রেগেছিল, তার সাথে খারাপ ব্যবহার করছিল। টম অনেক চেষ্টা করেও পরিবারের কাউকে বোঝাতে পারে না যে তারা তাকে ভুল বুঝছে। এরই মধ্যে আবার ছুনপু জমির লিজের এগ্রিমেন্টের পেপারগুলো নিয়ে আসে এবং রাগ করে টমকে জমি ফিরিয়ে দিয়ে চলে যায়। আর বাড়ি ফিরে গিয়ে বাবা মায়ের কাছে বসে কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে ছুনপু জমি ফিরিয়ে দেয় নানি আরো অসুস্থ হয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। নানি জ্ঞান ফেরার পরেও টম সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথাতে কোনো গুরুত্ব দেয় না। শেষে মস সেখানে এসে সাক্ষী দেয় টম সত্যি আর জমিগুলো বিক্রি করবে না। মসের সাক্ষীর পরে সবাই টমের কথা বিশ্বাস করে নেয় এবং দুঃখ আর হতাশা আনন্দে বদলে যায়। বাড়ি শান্ত করে টম ছুনপুর বাড়িতে যায় তাকে শান্ত করার জন্য, কিন্তু ছুনপুর মন একদম ভেঙে গিয়েছিল। সে ভাবছিল জমিগুলো হাতিয়ে নেয়ার জন্যই হয়তো টম তার সাথে প্রেমের নাটক করেছিল। টম অনেক ডাকার পরও ছুনপু বাইরে আসে না। তাই টম বাইরে দাঁড়িয়ে বলে, আমি এখানে আসার পরে জমিগুলো বিক্রি করতেই চেয়েছিলাম, কিন্তু চাষাবাদ শুরু করার পর আমি জমির কর্ম বুঝতে পেরেছি। আমি এই গ্রামের এই ক্ষেত খামারের প্রেমে পড়ে গেছি। আমি এখন আর জমিগুলো বিক্রি করতে চাই না। কথাগুলো শেষ করে টম ছুনপুর বাবার কাছে জমির লিজের এগ্রিমেন্ট পেপারগুলো ফিরিয়ে দেয় আর বলে সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো ব্যাংককে ফেরত যাবে না, গ্রামেই থেকে যাবে এবং ছুনপুকে চাষাবাদে সাহায্য করবে। এদিকে গ্রামের কৃষকেরা টমের ওপর রেগেই ছিল, তাই কেউ মাঠে আসছিল না। এজন্য টম একা একাই ধান কাটছিল। পরে তার সাথে রিকি, নামফোন, ইয়োড আর আরো একজন এসে যোগ দেয়। তারা সবাই কাজ শেষ করে ফিরে গেলেও টম কাজ চালিয়েই যায়। রাতে ধানের বোঝাগুলো গুছিয়ে রেখে বাড়ি ফিরছিল, তখন ছুনপু তার পথ আটকায়। ছুনপু কাঁদতে কাঁদতে টমকে কিছুক্ষণ বকাবকি করে, তারপর তার হাতে একটা বাক্স তুলে দিয়ে বলে, এর মধ্যে আমাদের সকল স্মৃতি আছে। আমি আর এই স্মৃতি বয়ে বেড়াতে পারছি না। এখন থেকে তুমি এগুলো সামলাও। কথাগুলো বলেই ছুনপু দৌড়ে চলে যায়। বাড়ি ফিরে টম বাক্স খুলে দেখে একদম ছোটবেলা থেকে শুরু করে তাদের মধ্যকার সমস্ত জিনিস ছুনপু যত্ন করে রেখেছে। এমনকি ছোটবেলায় টম লতা পাতা দিয়ে একটা মুকুট বানিয়ে ছুনপুকে পরিয়ে দিয়েছিল। ছুনপু সেটাও ফেলেনি, আজও রেখে দিয়েছে। এগুলো দেখে টম আরো আপসেট হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছে সে ছুনপুর মন ভেঙেছে। সে সিদ্ধান্ত নেয় সে ধান মাড়ানোর কাজ শেষ করেই ছুনপুর অভিমান ভাঙাবে। তাই রাতের বেলাতেও টম রেস্ট না নিয়ে ধান খেতে চলে যায় এবং ধান কাটতে শুরু করে। রাতভর সে ধান কাটে। ধান কাটার পর ধান মাড়াই করতে শুরু করে। ধান মাড়াই করতে গিয়ে তার হাতে ফোস্কা পড়ে। সেই ফোস্কা আবার হলে রক্ত বেরিয়ে যায়। তবুও টম থামে না, সে মাড়াই করেই যায়। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, এই ধানের থেকে যে চাল হবে তা দিয়ে সে ভাত রান্না করে ছুনপুর সামনে নিয়ে গিয়ে তার রাগ ভাঙাবে। অনেক কষ্টের পরে একা সবগুলো ধান মাড়াই করে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফেরে। রাতে বিছানায় বসে সে ভাবে আর মাত্র কয়েকটা দিন, তারপর থেকে সে সব সময়ের জন্য ছুনপুর সাথেই থাকবে। সকালে রিকি আর ইয়োড টমের বাড়িতে আসলে টম দেখায় সে ধান ভাঙিয়ে অনেকগুলো বস্তায় ভরে রেখেছে। টম তাদেরকে নিয়ে গ্রামে বের হয় এবং সব বাড়িতে এক বস্তা করে ধান দিয়ে আসে। তারপর বাড়ি ফিরে সে ভাত রান্না করতে বসে। ভাত রান্না হয়ে গেলে সেটা ছুনপুর কাছে নিয়ে যায় এবং ছুনপুর সামনে তুলে ধরে। টম যখন টিফিন ক্যারিয়ার ধরেছিল তখন ছুনপু টমের হাতের ক্ষতগুলো দেখতে পায়, কিন্তু তার অভিমান তখনও ভাঙে না। সে ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। টম হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। টমের এই
এই অবস্থা দেখে নানি বলেন, না, আমার আর এভাবে বসে থাকলে চলবে না। টমকে গ্রামে ফেরাতে যেভাবে প্ল্যানিং করেছিলাম, এবার টমের সাথে ছুনপুকে মিলিয়ে দিতেও একইভাবে প্ল্যান করা লাগবে। এটা শুনে টম চমকে ওঠে আর জিজ্ঞাসা করে তাকে গ্রামে ফেরাতে প্ল্যান করা হয়েছিল, এর মানে কি? তখন পিলা জানায় টম যাতে গ্রামে থেকে যায় তার জন্য টমের নানি মন্দিরে সেই দুজনকে দিয়ে ইচ্ছে করেই টমের সামনে জমির কথা বলিয়েছিল, যাতে জমির লোভে টম গ্রামে থাকে। এরপর টম যেন গ্রামে চাষবাসের প্রেমে পড়ে, এজন্য নানি ছুনপুকে ব্যবহার করে ছুনপুর সাথে টমকে তুলে দেয়। সব শুনে টম আর বুঝে পায় না সে কি বলবে। নানি গ্রামের সবাইকে ডাকে, তারপর নানি আর পিলা মিলে সবার সাথে প্ল্যান বানায় কিভাবে ছুনপুর রাগ ভাঙিয়ে টমের সাথে ছুনপুকে মিলিয়ে দেয়া যায়। তারা বেশ কয়েকটা প্ল্যান বানায়, কিন্তু কোনোটাই কার্যকরী হয় না। শেষে কাউকে কিছু না বলে টম নিজেই একটা প্ল্যান বানায়। সে একটা চিঠি লিখে রেখে যায় সে ব্যাংককে ফিরে যাচ্ছে, সে আর কখনোই গ্রামে ফিরে আসবে না। চিঠি রেখে টম ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে যায়। চিঠিটা গিয়ে ছুনপুর হাতেও পৌঁছায়। চিঠিটা পড়ে ছুনপুর সাথে সাথে বাইক নিয়ে বেরিয়ে যায়। রাস্তার মোড়ে যেখানে বাস থামে সেখানে এসে দেখে টম নেই। ছুনপু ভাবে টম হয়তো চলে গেছে, তাই সে কাঁদতে শুরু করে আর চিৎকার দিয়ে বলে, টম ফিরে এসো, আমাকে ফেলে রেখে তুমি কিভাবে চলে যেতে পারো? ফিরে এসো টম, আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই টম পেছনে এসে দাঁড়ায় আর বলে, কান্না থামাও পাজি মেয়ে। টমের গলার স্বর শুনে ছুনপু পেছনে ঘুরে দৌড়ে গিয়ে টমকে জড়িয়ে ধরে। ততক্ষণে বাকি সবাইও রাস্তার মোড়ে চলে আসে। তখন টম বলে দেয় সে আসলে চলে যাওয়ার মিথ্যা নাটক করছিল। এটা শুনে ছুনপু আবারও রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরলে নানি টমকে বকাবকি শুরু করে, গাধার মতো এমন কাজ কেন সে করলো। নানি বলে, অনেক হয়েছে, এবার হবে ফাইনাল খেলা। নানি গ্রামের সবাইকে নিয়ে টমকে গ্রামের কালচার অনুযায়ী বিয়ের সাজে সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে ছুনপুর বাড়ি চলে যায়। এই দৃশ্য দেখে ছুনপু আর নিজের রাগ ধরে রাখতে পারে না। সেও বাইরে এসে সবার সাথে নাচতে শুরু করে। টম ঠিক ছোটবেলার মতো লতাপাতা দিয়ে একটা মুকুট বানিয়ে সেটা ছুনপুর শিওরে পরিয়ে দেয়। টমের পরিবারের সবাই ছুনপুর হাতে বিয়ের উপহার তুলে দেয়। টম সেই ব্যাংকটাকেও এতদিন ধরে কাচের জারে রেখে দিয়েছিল। পুকুরে পড়ে যাওয়ার দিনে ছুনপু যে ব্যাপারটা নিয়ে কনফিউশনে পড়েছিল, সেই কনফিউশন দূর করার জন্য টম সেই ব্যাংকটাকেও নিয়ে আসে। সবশেষে ছুনপুর হাতে জমির কাগজগুলো তুলে দেয়া হয়। তখন ছুনপু বলে তার জমির প্রয়োজন নেই, সে শুধু টমকেই চায়। এটা শুনে গ্রামের সবাই হুল্লোড় দিয়ে ওঠে। অবশেষে অনেক প্রচেষ্টার পর ছুনপুর অভিমান ভাঙিয়ে তাকে টমের সাথে মিলিয়ে দেয়া সম্ভব হয়। তাদের মিলনের মধ্য দিয়ে গ্রামের সবাই আবারও উৎসবে মেতে ওঠে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই এই সুন্দর ড্রামাটি শেষ হয়। দর্শক, ড্রামাটি আপনাদের কেমন লেগেছে? এরকম সুন্দর সুন্দর আরও ড্রামার এক্সপ্লেনেশন পেতে সবসময় বাঁশঝাড় ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।